গঙ্গার পশ্চিম তীরে বরুণা ও অসি নদীর সঙ্গমে বিশ্বের প্রাচীনতম লিভিং সিটি বারাণসী, যা বাঙালিদের সেকেন্ড হোমও বটে। প্রাচীন ঘাট, মন্দির এবং অবশ্যই বাবা বিশ্বেশ্বর, যা কাশী বিশ্বনাথ মন্দির, যেখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক লিঙ্গ, আর যেখানে অবশ্যই করবেন গঙ্গা স্নান। কাশী কলকাতা থেকে আসবেন কি করে, কতই বা খরচাপাতি, কখন গঙ্গা স্নান করবেন, কখনই বা ফাঁকায় ফাঁকায় বিশ্বনাথ মন্দির দর্শন করবেন, কোথায় কোন ঘাটে দেখবেন সন্ধেবেলায় গঙ্গা আরতি, কোথা থেকে কিনে নেবেন বেনারসি শাড়ি, আর তাছাড়া কোন কোন স্থান ঘুরবেন, কখন শুরু করবেন, কোথায় শেষ করবেন, কোথায় থাকবেন, যেখানে পাবেন একেবারে বাঙালি খাবার, তাছাড়া খরচাপাতি কত, আর বেনারস আসলে কি কি খাবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ বেনারসে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাচ্ছি বাঙালির সেকেন্ড হোম বারাণসীতে। তাই বাড়ি থেকে কলকাতার আইকন হলুদ ট্যাক্সি করে কল্লোলিনী কলকাতার রাতের দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। এখন হাওড়া ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে বারাণসী যাওয়ার জন্য রয়েছে অসংখ্য ট্রেন, যেমন রয়েছে পূর্বা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল, দুন এক্সপ্রেস, তাছাড়া কলকাতা স্টেশন থেকে রয়েছে জম্বুতাবাই এক্সপ্রেস। আমরা আজকে যাচ্ছি বিভূতি এক্সপ্রেসে করে। বিভূতি এক্সপ্রেস রোজ রাত 8টার সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন ভোরবেলা সকাল 9:30টায় পৌঁছে দেবে বারাণসীতে। ট্রেনের মধ্যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, চা খেতে খেতে আমরা প্রায় চলে আসলাম বারাণসী। ট্রেন থেকে দেখা যাচ্ছে অনন্য সুন্দর গঙ্গা। আমাদের ট্রেনে 3 টায়ার এসিতে ভাড়া পড়েছিল 1150 টাকা করে। অতীতের কাশী আজকের বারাণসী। খ্রিস্টপূর্ব 7ম শতকে ব্যাবিলন ও নেনিভারের সমতুল্য বারাণসী। তবে হানাদারদের হানায় বারবার অতীত ধ্বংস পেলেও পুনের পেশোয়া, ইন্দোরের হোলকার, গোয়ালিয়র সিন্ধিয়া, বারাণসী রাজাদের হাতে মন্দির ও ঘাট তথা শহর গড়েছে নতুন করে। সকাল 9:45-এ আমরা পৌঁছে গেলাম বারাণসী জংশনে। আর বারাণসী জংশনের বাইরে আসলেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে আমরা 4.5 কিলোমিটার দূরে যাব আমাদের বারাণসীতে থাকার জায়গা, তা হচ্ছে রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসে। অটো ভাড়া নিয়েছিল মাত্র 150 টাকা। রামকৃষ্ণ মিশনের এই বারাণসীর গেস্ট হাউস বুকিং করতে হয় কিন্তু ইমেলের মাধ্যমে। ফোনে আপনারা বুকিং করতে পারবেন না। আমি ইমেল আইডি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, তাছাড়াও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2 মাস আগে আপনারা অবশ্যই ইমেল করে জানাবেন আপনারা কবে যাচ্ছেন, কজন যাচ্ছেন, তাহলে ওনাদের রেস্টরুম যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনারা বুকিং পাবেন। খরচা মাত্র 300 টাকা প্রতিজনের, শুধু থাকা নয়, তার সঙ্গে রয়েছে 3 বেলা খাওয়াও। তাহলে বারাণসীতে মাত্র 300 টাকায় খাওয়া আর থাকার একমাত্র জায়গা হচ্ছে এই রামকৃষ্ণ মিশন। আমরা প্রবেশ করছি আমাদের রেস্টরুমে। রুমটা যথেষ্ট বড়, রয়েছে 2টো ডবল বেডেড খাট, রয়েছে আলনা এবং বেশ কয়েকটি র্যাক যেখানে আপনি আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, আর রুমের বাইরে রয়েছে গিজার এবং ওয়াটার পিউরিফায়ার। আপনাদের রেস্টরুম দেখিয়ে স্নান করে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, 2 ধরনের সবজি এবং দই। রামকৃষ্ণ মিশনের রেস্ট হাউস থেকে এই লাঞ্চ করার জায়গাটা কিন্তু বেশ কিছুটা দূরে, প্রায় হেঁটে আপনাকে 2 থেকে 3 মিনিট যেতে হবে। আমরা লাঞ্চ করে আবারও ফিরে আসলাম রেস্টরুমে। এখন একটু বিশ্রাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের রেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম। গেটের বাইরে এসে একটা টোটো ধরে এখন যাব এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গির্জাঘরের কাছে। গির্জাঘরেই আপনাকে এসে নামতে হবে, আর গির্জাঘর থেকে মাত্র 140 মিটার সামনে এগিয়ে গেলে আপনি চলে আসবেন গোধলিয়া মোড়ে। গোধলিয়া মোড় থেকেই আপনি যেতে পারেন কাশী বিশ্বনাথ মন্দির, আবার যেতে পারেন দশাশ্বমেধ ঘাট সোজা হেঁটে।
আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরে যাব না, কারণ এই সময়টা মন্দির ভীষণ ভিড় থাকে। আমরা সকাল সকাল ভোর ভোর যাব মন্দির দর্শনে। এখন বারাণসীর অলিগলি ঘুরতে থাকলাম। বারাণসীর অলিগলি যেমন সংকীর্ণ তেমনই সুন্দর। উপনিষদে সকল তীর্থরাজ কাশীর নাম মেলে। সপ্তপুরীর এক পুরীও বারাণসী। পুরাণে আছে খ্রিস্টের জন্মের 1200 বছর আগে সুহোত্র পুত্র কাশ্য পত্তন করেন নগরী। কাশ্য থেকে নাম হয় কাশী। দ্বিমতে সূর্যোদয়ে বারাণসীর আকাশ গোলাপি লাল, অর্থাৎ কষায় রং ধরে। কষায় থেকে কাশী। আমরা নৌকা বিহার করব বলে ঠিক করলাম। বারাণসীর 84 ঘাট দর্শন করব নৌকায় করে, তাই রাজঘাট থেকে একটি নৌকায় উঠে পড়লাম। নৌকা বুকিং করেছিলাম মাত্র 3500 টাকায়। কাশীর অন্যতম উল্লেখযোগ্য ঘাট, যা পবিত্রতার আরেক নাম, তা হলো মণিকর্ণিকা ঘাট, যা 1730 সালে তৈরি। প্রবাদ, শিবজায়া পার্বতীর কুণ্ডল পড়ে এখানে। খুঁজে পেতে মাটি খোঁড়ার রূপ নেয় কুণ্ড, আর ক্লান্ত শিব ঠাকুরের ঘামই হয় কুণ্ডের জল। দ্বিমতে গঙ্গার মর্তে আগমনের আগে স্বয়ং বিষ্ণু কুণ্ড খোঁড়েন শবদাহের জল পেতে। আর আছে কূপ ও ঘাটের মাঝে চন্দ্রপাদুকা, পাথর ফলকে বিষ্ণুর পদচিহ্ন। গণেশ মন্দিরও হয়েছে এখানে। মহাশ্মশানের রূপ নিয়েছে মণিকর্ণিকা ঘাট। মহাশ্মশান রূপেও কাশীর অন্যতম এই মণিকর্ণিকা। শবদাহের ব্যস্ততা লেগে থাকে দিন রাত জুড়ে মণিকর্ণিকায়। কথিত আছে মণিকর্ণিকা ঘাটে শবের আগুন কখনোই নেভে না। কাশীতে এই 84 ঘাট ভ্রমণের মধ্যে মধ্যমণি যেই ঘাট বা যার মাহাত্ম্য অনন্ত, যার মাহাত্ম্য অপরিসীম, সেই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। আমাদের নৌকা এখন চলে এসছে দশাশ্বমেধ ঘাটের কাছে। সন্ধেবেলায় এখানেই আপনারা গঙ্গা আরতি দেখতে পাবেন, আর সকালবেলাতেও দেখতে পারবেন গঙ্গা পুজো এখান থেকে। সৃষ্টির দেবতা ব্রহ্মা কাশীর রাজা করলেন দিব্যোদাসকে। ব্রহ্মার পরামর্শে রাজা দিব্যোদাস রুদ্র সরোবরের তীরে 10 অশ্বমেধ যজ্ঞ করেন। সেই থেকেই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। বারাণসীর প্রধান ঘাটগুলির মধ্যে অন্যতম মণিকর্ণিকা ঘাট এবং দশাশ্বমেধ ঘাট। তাছাড়াও উল্লেখযোগ্য ঘাটগুলি রয়েছে অসি ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, কেদার ঘাট এবং আরও অন্যান্য। আমরা 84 ঘাটের যাবতীয় তথ্য, তার ইতিহাস, তার মাহাত্ম্য নিয়ে একটি ব্লগ আগেই উপস্থাপন করেছি, যার লিঙ্ক আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আপনারা অবশ্যই সেই ভিডিও দেখবেন এবং জেনে নিন 84 ঘাটের মাহাত্ম্য। নৌকায় প্রায় 3.5 ঘন্টা ঘুরে সূর্যাস্ত দেখে এখন সময় হয়ে গেছে সন্ধ্যা আরতির। তাই আমরা ডিসাইড করলাম নৌকায় বসেই দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখব। এ হবে এক অন্য প্রাপ্তি। আমরা এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে সন্ধেবেলার গঙ্গা আরতি দেখতে। এই গঙ্গা আরতি শুরু হয় সন্ধে 6:30 থেকে। ঘাটে চলছে গঙ্গা আরতি, আর আমি নৌকায় বসে আমার আরতি ভাসিয়ে দিলাম ভক্তি ভরে গঙ্গা জলে। প্রায় 45 মিনিট ধরে চলে এই সন্ধ্যা আরতি। আমি বারাণসীর এই সন্ধ্যা আরতির পুরো ভিডিও একটি আলাদা ব্লগে উপস্থাপন করেছি। যারা বাড়িতে বসে এই গঙ্গা আরতি দেখতে চাইছেন তারা অবশ্যই সেই ব্লগটি দেখবেন, যার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। পুরো গঙ্গা আরতি দেখে উঠে পড়লাম দশাশ্বমেধ ঘাট থেকে। সেখান থেকে পায়ে হেঁটে চলে আসলাম গোধলিয়া মোড়ে। বেনারস বিখ্যাত শুধু গঙ্গা বা কাশী বিশ্বনাথের জন্য নয়, এখানে অনেক ধরনের খাবার আপনাকে অবশ্যই খেয়ে দেখতে হবে। তাই আমি এখন চলে এসেছি গির্জাঘরের কাছে। গির্জাঘর থেকে যে রাস্তা সোজা চলে গেছে সেখানে এসে প্রথমে
আমরা চলে আসলাম বাদল ঠান্ডাই দোকানের সামনে। বেনারসের ঠান্ডাই খুব বিখ্যাত। এখানে স্পেশাল বেনারসি ঠান্ডাইয়ের দাম নিয়েছিল 80 টাকা, তবে খেতে সত্যি অপূর্ব। মন একেবারে ভরে গেল এই ঠান্ডাই খেয়ে আমরা আরও সামনের দিকে এগোতে থাকলাম। এখানে রয়েছে কাশি চাট ভাণ্ডার। এক বিখ্যাত দোকান, প্রচুর লাইন পড়ে। আমরা 50 টাকার বিনিময়ে খেয়ে নিয়েছিলাম দই পুরি, যার স্বাদও ছিল সত্যি অনন্য। দই পুরি খেয়ে আমরা উঠে পড়লাম একটি টোটোতে। এখান থেকে 100 টাকার বিনিময়ে বেনারসের অলিগলি পেরিয়ে আমরা এখন চলে এসেছি একটি বেনারসের শাড়ির দোকানে, যেখানে ওনারা নিজেরা তৈরি করেন বেনারসি শাড়ি। বেনারসি শাড়ির দাম এখানে 5000 টাকা থেকে শুরু, এবং যত ওপরে উঠবেন তত দামি শাড়ি রয়েছে। তবে ওনাদের কালেকশন এক কথায় অনবদ্য। বেনারস থেকে অল্প দূরেই রয়েছে ঐতিহাসিক সারনাথ। সেখানে আমরা যখন ঘুরতে যাব, সেখানে আপনাদের দেখাবো কিভাবে বেনারসি শাড়ি তৈরি হয়। আর বিভিন্ন ধরনের বেনারসি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিল্ক, খাদি এবং আরও অন্যান্য শাড়ি এখান থেকে কিনে নিতে পারেন। আমরা এই সব দেখে চলে আসলাম আমাদের রাতের আস্তানা রামকৃষ্ণ মিশন রেস্ট হাউসে। এসেই চলে এসেছি ডিনার করতে। ডিনারে আপনারা নিতে পারেন ভাত বা রুটি, তার সঙ্গে রয়েছে সবজি, ডাল, এবং সব থেকে যা আকর্ষণীয় তা হলো কি জানেন, শেষ পাতে আপনারা পাবেন গরম গরম দুধ। ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কারণ কাল ভোরবেলা 4টের সময় আমরা যাব কাশী বিশ্বনাথের বিশ্বেশ্বরকে দর্শন করতে। নতুন দিনের শুভারম্ভ। ভোর 3টের সময় ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ মিশনের রেস্ট হাউস থেকে। একটা টোটো নিয়ে 100 টাকার বিনিময়ে চলে আসলাম গোধলিয়া মোড়ে। এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে। 4 নম্বর গেটের কাছে এসে উল্টো দিকের একটা ডালার দোকান থেকে মোবাইল ফোন আর জুতো রেখে ডালা নিয়ে প্রবেশ করলাম বিশ্বনাথ মন্দিরে। আমরা এখন চলে এসেছি বিশ্বনাথ মন্দিরে। সব দেবতার সেরা কাশীর বিশ্বনাথ মন্দিরের অভ্যন্তরে রয়েছেন দেবতা বিশ্বেশ্বর। 11 থেকে 17 শতকে বারবার মুসলিম হানায় বিনষ্ট হয়েছে মন্দির। সংস্কারও হয় প্রতিবার। 1585-তে আকবরের রাজস্বমন্ত্রী টোডারমালে সংস্কার করা আদি মন্দিরটি ধ্বংসের পর 17 শতকের গোড়ায় বেণীমাধব রাও সিন্ধিয়ার গড়া মন্দিরটি 1669-এ ঔরঙ্গজেবের হাতে ধ্বংস পায়। হিউয়েনসাংয়ের বিবরণীতে জানা যায়, সেকালের মন্দিরে বিগ্রহ ছিল 100 হাত উঁচু, রং ছিল তামাটে। অতীত ধ্বংস হতে 1777-এ ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার বর্তমান মন্দিরটি গড়েন। আর পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং মন্দিরের শিখরগুলি তামার পাতে 820 কেজি সোনা দিয়ে মুড়ে দেন 1839-এ। বাবা বিশ্বেশ্বরকে দর্শন করে বেরিয়ে আসলাম মন্দির থেকে। মন্দিরের বাইরেই বিক্রি হচ্ছিল গরম গরম চা। সেই চা খেয়ে মন প্রশান্তিতে ভরে উঠল। তারপরে আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি গঙ্গার দিকে। দশাশ্বমেধ ঘাট যাওয়ার পথে পড়ল মানমহল, অর্থাৎ রাজা মানসিংয়ের তৈরি প্রাসাদ। এই মহল মুঘল এবং রাজপুত স্থাপত্যশৈলীর এক নিদর্শন। আর তাছাড়া এখানে রয়েছে জ্যোতিষবিদ্যার এক নিদর্শন। এই প্রাসাদ 1600 সালে তৈরি হয়েছে। তাছাড়া এখানে রয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, যা তৈরি করা হয়েছিল 1737 সালে, যা তৈরি করেছিলেন সাওয়াই জয় সিং দ্বিতীয়, যিনি জয়পুর শহরও তৈরি করেছিলেন। এই মানমহলে প্রবেশ মূল্য আপনাকে দিতে হবে 25 টাকা। মানসিংয়ের প্রাসাদ দেখতে দেখতে একটু বারাণসীর ইতিহাস আপনাদের বলে দিই। কাশীরাজ বরনা বারাণসী নামে এক দেবীর প্রতিষ্ঠা করেন। নামান্তর ঘটে, কাশী হয় বারাণসী। আবার বামন পুরাণে মেলে বিষ্ণুর অংশভূত অব্যয় পুরুষের দক্ষিণ পথ থেকে সর্বপাপহারা মঙ্গলদায়িনী বরুণা ও বামপথ থেকে অসি নদীর উদ্গমন, দুয়ের মিলনে বারাণসী। মধ্যযুগে কিছুকালের জন্য কনৌজের অধীনে ছিল কাশী। তারও পরে 7 শতকে কাশী যায় বাংলার পাল রাজাদের দখলে।
পাল রাজাদের পর কাশী যায় মুসলিম নৃপতিদের হাতে। মোহাম্মদ ঘড়ি, কুতুবউদ্দিন ঘড়ি, আলাউদ্দিন খিলজি, ঔরঙ্গজেবের হাতে বিনষ্ট হয় নানান মন্দির বারাণসীর। 18 শতকে মোহাম্মদাবাদ নামেও হয় স্বল্পকালের জন্য কাশীর। অবশেষে 1738-এ হিন্দু রাজ্য গড়ে ওঠে বারাণসীতে। ব্রিটিশ আসে 1775-এ আর 1910-এ রামনগরকে সদর করে বারাণসীকে স্বতন্ত্র রাজ্যরূপে গড়ে তোলে ব্রিটিশ। স্বাধীনতার পর 1949-এ উত্তরপ্রদেশের অন্তর্ভুক্ত হয় বারাণসী। মানসিংহের প্রাসাদ দেখে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে গঙ্গা স্নান করব বলে। প্রবাদ, স্বর্গ মত্ত পাতালে যত তীর্থ আছে কাশীখণ্ডের গঙ্গা তাদের মধ্যে অন্যতম। পুরাণ বলে গঙ্গা তীরে বাস করলে মুক্তি লাভ হয়। 1 গণ্ডূষ গঙ্গা জল পানে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আমিও নেমে পড়লাম গঙ্গা স্নানে নিজেকে স্নিগ্ধ করব বলে। পণ্ডিতদের শহর কাশী। ঘাট জুড়ে ছাতা নিয়ে বসে পণ্ডিতের দল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান হিন্দু উপাচার পালিত হয় এখানে। আমি স্নান করে ঘাটগুলো বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে চলে আসছি গোধূলিয়ার দিকে। পথে পড়ল খিচুড়ি বাবার মন্দির। বেনারস বিখ্যাত তার মিষ্টির জন্য। বেনারস আসলে আপনারা অবশ্যই বেনারসি প্যাড়া খেয়ে দেখবেন। আমরাও খেলাম বেনারসি প্যাড়া। তারপর ওখান থেকে একটা টোটো নিয়ে এখন ফিরে আসছি রামকৃষ্ণ মিশনের রেস্ট হাউসে। ভোর 4টের সময় বেরিয়েছিলাম, এখন প্রায় বাজে 9:30। সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। গতকাল আপনাদের লাঞ্চ এবং ডিনার দেখিয়েছি, এখন দেখুন ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল পোহা আর গরম গরম চা। ব্রেকফাস্ট করে একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ মিশন থেকে। কারণ বেনারস মানেই শুধু গঙ্গা আর কাশী বিশ্বনাথ মন্দির নয়, বেশ কিছু উল্লেখযোগ্য মন্দির আছে যা আপনাদের দর্শন করতেই হবে। রামকৃষ্ণ মিশন থেকে বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে আমাদের অটো এসে থামলো এক বিশাল বড় তোরণের সামনে। সেই তোরণের মাঝখান দিয়ে অলি গলি পেরিয়ে আমরা এখন চলে এসেছি কাল ভৈরব মন্দিরের সামনে। 1825-এ বাজিরাও দ্বিতীয়ের গড়া কাশীর কোটাল কাল ভৈরব তথা ভৈরবনাথের মন্দির। কুকুর তার বাহন। কথিত আছে কাশীতে আসলে কালভৈরব মন্দির দর্শন না করলে কাশী ভ্রমণ সম্পূর্ণ হয় না। কালভৈরব মন্দির দর্শন করে আমরা এখন পায়ে পায়ে যাচ্ছি নবনির্মিত বিশ্বনাথ ধাম করিডোর দেখতে। এই করিডোর গঙ্গার সাথে বিশ্বনাথ মন্দিরকে যুক্ত করেছে। 2021 সালে এই করিডোর তৈরি হয়েছে। অপূর্ব সুন্দর এই করিডোর যথেষ্ট বড়। রোজ 45,000 দর্শনার্থী এই করিডোর ব্যবহার করছেন উদ্বোধনের পর থেকে। অনন্য সুন্দর করিডোর দর্শন করে মণিকর্ণিকা ঘাট দিয়ে বেরিয়ে গলির ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন বারাণসীর একমাত্র সতীপীঠ, যেই সতীপীঠের নাম মা বিশালাক্ষী দেবী সতীপীঠ। এই সতী মন্দির একেবারে একটা ছোট্ট গলির মধ্যে অবস্থিত। তবে এই সতীপীঠের মাহাত্ম্য কিন্তু অনন্য, তাই বেনারস আসলে এই সতীপীঠ অবশ্যই দর্শন করবেন। আমি এখন চলে এসেছি বিশালাক্ষী মন্দিরে। ওনাদের মহারাজের কাছেই শুনবো মায়ের বর্ণনা। मैं अनिल कुमार तिवारी बोल रहा हूँ। मैं विशालाक्षी मंदिर का पुजारी हूँ। यहाँ पे माँ का मुख गिरा है। 51 शक्तिपीठ में 51 खंड हुआ। 51 खंड में काशी में वाराणस्याम विशालाक्षी गौरी मुख निवासिनी, तो वाराणसी में माँ का मुख गिरा है। ये दक्ष प्रजापति पुत्री दाक्षायणी का खंड है। ये बाबा विश्वनाथ की अर्धांगिनी है। सायंकाल बाबा विश्वनाथ का शयन इधर में ही लगता है। बाबा विश्वनाथ यहीं पे शयन करने के लिए आते हैं। ये आदिशक्ति हैं। यहाँ पे जो भी दर्शन करने आता है, बंद करी, जो भी दर्शन करने आता है उनका मनोकामना पूरा होता है। 11 मंगलवार को माँ का यहाँ कुमकुम पूजा होता है। वो कुमकुम पूजा करने से जिस बच्चों का शादी नहीं हो रहा है उनकी शादी होती है। जिसकी नौकरी काज करना है उसके लिए नौकरी लगता है। जो आदमी बच्चा नहीं होता है, 20 साल से बच्चा नहीं हुआ, वो भी माँ का आराधना करने से, पूजा करने से उनका भी गोद भरता है। यह माँ विशालाक्षी का वर्णन है।
বিশালাক্ষী মন্দিরে মা বিশালাক্ষীকে দর্শন করে মন শান্তিতে ভরে উঠল। সত্যি অনন্য বিশালাক্ষী মন্দির। আমরা বেনারসের যাবতীয় তথ্য, কি কি মন্দির দেখবেন, কিভাবে পুজো দেবেন, সব কিছু আপনাদের ঘুরে দেখাচ্ছি। বিশালাক্ষী মন্দির দেখে বেনারসের সরু অলি গলি পেরিয়ে আমরা আবারও এখন চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। 1725-এ পেশোয়া বাজিরাও প্রথমের তৈরি এই অন্নপূর্ণা মন্দির। কার্তিক মাসের শুক্লা প্রতিপদে অন্নপূর্ণা মন্দিরে অন্নকূট উৎসবে অন্নভোগ দেখার মতো। স্বর্ণনির্মিত মূল দেবদেবীর মূর্তিও দর্শন মেলে উৎসবকালে। অন্নপূর্ণা মন্দিরে সকাল থেকে রাত অবধি আপনি বিনা পয়সায় ভোজন করতে পারবেন। আমি এখানে মধ্যাহ্নভোজ করেছিলাম, অপূর্ব ছিল স্বাদ। অন্নপূর্ণা মন্দিরে দুপুরবেলার মায়ের প্রসাদ খেয়ে আবার এখন যাচ্ছি গোধুলিয়া মোড়ের দিকে। বেনারস মানে বেনারসি পান, তাই 60 টাকার বিনিময়ে একটা বেনারসি পান খাবো বলে সিদ্ধান্ত নিলাম। বেনারসি পান তৈরি হচ্ছে কত হরেক রকমের জিনিস দিয়ে, আর সেই পান যখন আমার মুখে প্রবেশ করলো ঠিক যেন স্বর্গসুখ। অপূর্ব স্বাদ বেনারসি পানের। আপনারা বেনারস আসলে কিন্তু বেনারসি পান খেয়ে দেখতে পারেন। দুপুরবেলায় রামকৃষ্ণ মিশনের রেস্ট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। তারপর বিকেল এখন আমি আবার চলে আসলাম দশাশ্বমেধ ঘাটের কাছে। দশাশ্বমেধ ঘাটটাও কিন্তু খুব সুন্দরভাবে নতুন করে সাজানো হয়েছে। রয়েছে বেশ কিছু শিল্পকর্ম, দেখতে কিন্তু বেশ লাগছিল। এইদিকে আস্তে আস্তে সন্ধে নেমে এসছে, তার মানে শুরু হয়ে গেছে আবারও সেই গঙ্গা আরতি। আজও গঙ্গা আরতি দেখব, তবে আজ নৌকায় বসে নয়, আজ ঘাটে বসে দেখছি দশাশ্বমেধ ঘাটের বিখ্যাত সন্ধেবেলার গঙ্গা আরতি। ভারতবর্ষে যতগুলো স্থানে গঙ্গা আরতি হয় তার মধ্যে এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি অনন্য। আমি গঙ্গা আরতি দেখে এখন পায়ে হেঁটে ফিরছি রামকৃষ্ণ মিশন রেস্ট হাউসে। বেনারস ভ্রমণ শুধু যদি করতে হয়, মানে কাশী বিশ্বনাথ মন্দির, এই ঘাটগুলি, গঙ্গা স্নান আর বাকি কাশী বিশ্বনাথের সংলগ্ন মন্দিরগুলো দেখার জন্য 2 দিনই যথেষ্ট, যেরকম আমরা দেখালাম। আর যদি আশেপাশে দ্রষ্টব্য স্থান, যেমন ধরুন রয়েছে সারনাথ, যেমন ধরুন রয়েছে রামনগর ফোর্ট এবং আরও বেশ কিছু মন্দির, তার জন্য রাখুন 3য় দিন। একটি অটো করে ঘুরে নিন। সারনাথ এবং রামগড়ের যে ট্যুর প্ল্যান তা আমি এই ভিডিওতে দিইনি, কারণ ভিডিও আরও বড় হয়ে যেত। তা নিয়ে একটি আলাদা ব্লগ ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে শীঘ্রই আসছে, যার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। আর যদি আরও হাতে সময় থাকে, যদি 4র্থ দিনের প্ল্যান করতে চান, তাহলে আরেক দিন এখান থেকে মানে বেনারস থেকে চলে যান প্রয়াগরাজ বা এলাহাবাদে। সেখানে আরও দ্রষ্টব্য স্থান যা যা রয়েছে সেই সব দেখে আর বেনারসে না ফিরে এসে সেখান থেকে ট্রেনে করে রওনা দিন কলকাতার উদ্দেশ্যে। প্রয়াগরাজের যাবতীয় খুঁটিনাটি কি করে করবেন, সঙ্গম স্থান, আরও সব তথ্য নিয়ে আরেকটি ব্লগ আমি উপস্থাপন করেছি, যার লিঙ্কও আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। তাহলে আর অপেক্ষা কিসের? ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতো করে ঘুরে নিন কাশী বিশ্বনাথ এবং বারাণসী। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং কমেন্ট করে জানাবেন কি কি বেশি ভালো লাগলো।